স্বাগতম বাংলাদেশের সম্পদের আজকের আয়োজনে। বাংলাদেশ সম্পদ এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা বাংলাদেশের কৃষিজ, বনজ, মৎস্য, শিল্প ইত্যাদি সম্পদ নিয়ে আলোচনা করি। এরই ধারাবাহিকতা এখন আমরা আলোচনা করছি বাংলাদেশের মানব সম্পদ নিয়ে এবং বিশ্বের বুকে বিভিন্ন জায়গায় বাংলাদেশি যারা কাজ করছেন এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে যারা কাজ করছেন তাদেরকে আমরা এখানে হাজির করছি এবং তাদের কাছ থেকে আমরা জানছি তাদের অভিজ্ঞতা নিয়ে, তাদের কর্মক্ষেত্র নিয়ে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এখানে হাজির হয়েছেন মোহাম্মদ অভি হোসেন। তিনি বিশ্ববিখ্যাত কর্নেল ইউনিভার্সিটির গবেষণা প্রকল্পে শ্রম অর্থনীতিবিদ হিসেবে যুক্ত আছেন। একটু যদি ভাইয়া বলতেন যে আপনার জার্নিটা, আপনার বেড়ে ওঠা, আপনার পড়াশোনা, এগুলো নিয়ে যদি একটু শুরুতে বলতেন। আমার বেড়ে ওঠা ঢাকায়, আমার জন্ম ঢাকায়। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ অ্যান্ড স্কুলে পড়েছি। তো ওখানে আমি পড়াশোনার পাশাপাশি বিতর্কটা খুব নিয়মিত করেছি স্কুলে। তারপর আমার কলেজটা হলো নর্ডেম কলেজ। নর্ডেম কলেজেও আমি বিতর্কের সাথে পড়ালেখার পাশাপাশি খুব গুরুত্ব দিয়ে করেছি। নর্ডেম ডিবেটিং ক্লাবের গোল্ড টিমে ছিলাম, আবার নর্ডেম ডিবেটিং ক্লাবের প্রেসিডেন্টও ছিলাম আমি 2007-08 সেশনে। আমি দুইটাই বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলাম, এসএসসি এবং এইচএসসি। তারপরে আমি অর্থনীতি বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, এবং সেখান থেকে অনার্স বা স্নাতক কমপ্লিট করার পরে আমি সুইস কন্ট্যাক্টের জব এবং লেবার মার্কেটে আর কি এন্ট্রি হয়, প্রথম চাকরি শুরু করি। তার পাশাপাশি আমি একটা মাস্টার্স করেছি অর্থনীতিতে দেশে, প্রথমে ওটা ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অর্থনীতির উপর। তার বছর 3 বা 4 পরে আমি আমার সেকেন্ড মাস্টার্স, অর্থাৎ দ্বিতীয় যে মাস্টার্স, সেটা করেছি ইউনিভার্সিটি অফ তুরিন থেকে অ্যাপ্লাইড লেবার ইকোনমিক্সে, শ্রম অর্থনীতির উপর। এবং সেটা আমি আইএলও, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের রিসার্চ স্কলারশিপ দিয়ে করেছি। তারপর আমি একটি লম্বা সময়, প্রায় 5 বছর, আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বাংলাদেশ এবং প্যাসিফিক রিজিয়নে ইকোনমিস্ট এবং এমপ্লয়মেন্ট স্পেশালিস্ট হিসেবে কাজ করেছি। এবং বর্তমানে আপনি যেমনটা বলেছেন, আমি ইউএসের কর্নেল ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রিয়াল লেবার রিলেশন ডিপার্টমেন্টের বাংলাদেশ এবং সাউথ এশিয়ার বেশ কিছু প্রকল্পের শ্রম অর্থনীতিবিদ হিসেবে কাজ করছি। লেবার ইকোনমিক্স আসলে বেছে নেওয়ার ক্ষেত্রে আপনার মানে এই চয়েসটা কেন আসলো? এই চয়েসটা খুব স্বাভাবিকভাবে আমার দেশের কারণে, কারণ আমার দেশে আমি আগে থেকেই দেখেছি যে জনসংখ্যা এত বেশি, এবং আমরা যে কোনো জায়গাতেই, যখন আমি প্রথম সুইস কন্ট্যাক্টে দক্ষতা এবং স্কিলস ডেভেলপমেন্টের একটা প্রজেক্টে কাজ শুরু করি, তখন আমার এটা খুব ফ্যাসিনেটিং লাগে যে আসলে স্কিলস ট্রেনিং, দক্ষতা, এগুলা যদি বাংলাদেশে ইয়াং জেনারেশনের মধ্যে না থাকে, তাহলে ভালো চাকরি খুঁজে পাওয়া, এগুলো একটু অ্যাড্রেস করতে না পারা আমাদের দেশের জন্য বড় চ্যালেঞ্জ হবে। তো এটা 2016 সালের কথা বলছি। তো তখন থেকে আমি চিন্তা করছিলাম যে না, আসলে এই সেক্টরটা ইম্পর্টেন্ট, যেখানে এমপ্লয়মেন্ট, জব বা ওয়ার্কার, মজুরির বিষয়টা আছে আমাদের দেশে। আমরা জানি যে রেডিমেড গার্মেন্টসের যে মজুরির বিষয়গুলো আছে, আমরা একটা শ্রমঘন দেশ হিসেবেও কিন্তু আসলে চিপ লেবার বা সস্তা শ্রম যেটা, সেটাকেই বেশি কাজে লাগিয়েছি। স্কিলস বা হাই এন্ড টেকনোলজি ড্রিভেন যে জবগুলো, সেগুলোকে আমরা অতটা এখনও কাজে লাগাতে পারিনি, কিন্তু অনেক সুযোগ আছে। তো এগুলো নিয়ে যখন আমি আমার পড়াশোনা, কাজ, গবেষণার পেপার এগুলো পড়া শুরু করেছি 2015-16 সালের দিক, তখন আমার মনে হয়েছে যে একটা মাস্টার্স আসলে শ্রম অর্থনীতির উপর করতে পারলে ভালো। তো তখন দেখলাম যে একটা মাস্টার্সই পৃথিবীতে খুব স্পেশালাইজড আছে, যেটা অ্যাপ্লাইড লেবার ইকোনমিক্সের মাস্টার্স, যেটা তুরিন ইউনিভার্সিটি ইটালিতে করানো হয়, এবং ওটাতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অর্থাৎ আইএলওর অ্যাফিলিয়েশন আছে। তো ওইটাতে আমি অ্যাপ্লাই করলাম, এবং যখন স্কলারশিপ পেলাম, পড়তে গেলাম, তো ওই মাস্টার্সের সময় যখন আমি ওখানে পড়ালেখা করলাম, তখন আগ্রহটা আসলে আরও বাড়ে যে না, আসলে কাজ করতে হবে এই শ্রম অর্থনীতি এই সেক্টরে, যেহেতু আমার দেশে এটা সব থেকে বড় জায়গা কাজ করার জন্য এবং কন্ট্রিবিউট করার জন্য, যেখানে আমাদের অনেক বেশি শ্রম বা শ্রমিকের যোগান আছে, কিন্তু আমরা ঠিক সেই পরিমাণে এটাকে এখনও কাজে লাগাতে পারছি না। তো এই সাবজেক্ট ম্যাটার এবং বাংলাদেশের রিলেভেন্স থেকেই আসলে আমার আগ্রহটা। বাংলাদেশের শ্রম বাজার নিয়ে আসলে আপনার দৃষ্টিভঙ্গিটা কি, বা আপনি আসলে কিভাবে এটাকে রিড করেন? শ্রমবাজারটাকে 3ভাবে দেখি বাংলাদেশের। একটা হচ্ছে, আমাদের অনেক 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 পটেনশিয়াল আছে, যে অনেক বেশি শ্রমিক বা লেবার বা ওয়ার্কার, যেটাই বলি, আমিও ওয়ার্কার। আমাদের দেশে অনেক তরুণ এবং অনেক মানুষ আছে যারা আসলে আমরা কাজে লাগাতে পারি। সো প্রথম ক্ষেত্রটাই এটা, যে অনেক অপরচুনিটিস আছে, কারণ অনেক মানুষেরই এখন ঠিক ফুল পটেনশিয়াল আমরা ইউজ করতে পারছি না। সো ওইটা একটা। সেকেন্ড হচ্ছে, সেই অপরচুনিটি অনুযায়ী লিমিটেশনটা হলো আমাদের ইনাফ চাকরি বা জব নাই।
অর্থাৎ আমাদের জব বা যেই ধরনের জব ক্রিয়েট করার কথা, যেমন আমি যদি কিছু উপাত্ত দিই যে প্রতি বছর প্রায় 2 মিলিয়নের বেশি নতুন করে মানুষ শ্রমবাজারে ঢোকে আমাদের দেশে, এবং তার উপর প্রায় 1.5 মিলিয়নের মতো প্রত্যেক বছর আবার ব্যাকলগ থাকে, যে যারা চাকরি বাজারে চাকরি পায় না। তো দেখেন, একটা দেশে যখন 30 থেকে প্রায় 40 লক্ষ মানুষ প্রতি বছর অ্যাড আপ হবে, অর্থাৎ যুক্ত হবে শ্রমবাজারে, যারা চাকরি পাবে না বা চাকরি পাচ্ছে না, তো এটা কিন্তু একটা বড় নাম্বার। তো এটার ইন্ডিকেশনটা কি? এটার ইন্ডিকেশনটা হচ্ছে যে আমাদের যে পরিমাণ শ্রমিক বা জনসংখ্যা কাজ করার মতো উপযুক্ত আছে, সেই পরিমাণ চাকরি বা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারছি না। আর 3 নম্বর যেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যেই চাকরি বা জবগুলো আছে সেগুলোর প্রথম কথা অনেকটাই বেশিরভাগ ক্ষেত্রে স্কিল বা দক্ষতার লেভেল হলো একটু লো, অর্থাৎ একটু নিম্ন দক্ষতা সম্পন্ন চাকরির পরিমাণ বেশি, এবং টেকনোলজি বা এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো পরের কথা, টেকনোলজিক্যাল ট্রান্সফরমেশনটাকেও আমরা ঠিকমতো এখনও কাজে লাগাতে পারি নাই, কারণ ম্যানুফ্যাকচারিংয়ে রেডিমেড গার্মেন্টস ছাড়া কিন্তু আর তেমন কোনো ইন্ডাস্ট্রি এখনও গ্রো করে নাই। হ্যাঁ, তার সাথে আরেকটা জিনিস বলবো, যে যেসব চাকরি বাকরি আছে সেগুলোতে যেই ওয়ার্কিং কন্ডিশন, যেটা আইএলওর একটা বড় ম্যান্ডেট, অর্থাৎ শোভন কাজ, ডিসেন্ট ওয়ার্ক, লেবার স্ট্যান্ডার্ড, লেবার রাইটস, মজুরি, এই জিনিসগুলোকে আমরা এখনও ঠিক সেইভাবে ঠিক করতে পারি নাই। অর্থাৎ এখানে এখনও মানুষকে আসলে একজন ওয়ার্কারকে যে কষ্ট করে জব করে, তাকে আসলে ঠিক সঠিক মজুরি এবং বেতনটা দেওয়া হয় না। মার্কেট প্রাইস থেকে অনেক লো প্রাইসে এটা সেট হয়, এবং এটার কারণটাই কিন্তু যে এনাফ জব নাই। জব যদি এনাফ থাকতো, আমার এক্সেস লেবার সাপ্লাই থাকতো না। এক্সেস লেবার সাপ্লাই যদি না থাকতো, আমার মজুরি কিন্তু বা ওয়ার্কিং কন্ডিশন কিন্তু বেটার হতো। একই সঙ্গে যদি একটু বলতেন যে বাংলাদেশে তো এখন আসলে আমরা প্রচুর হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট দেখছি, অনেক ইউনিভার্সিটি হচ্ছে, প্রচুর গ্র্যাজুয়েট বের হচ্ছে, এবং একটা বড় অংশই আসলে বেকার থেকে যাচ্ছে, জি। এবং এরা তো আসলে চাইলেই কোনো মানে টিপিক্যাল কোনো জব করতে পারছে না, সে শ্রমিকের কাজ করতে পারছে না। জি। তো এই যে শিক্ষিত বেকারদের নিয়ে যে সমস্যা, এইটা আসলে বাংলাদেশের জন্য কোনো সলিউশন আপনি দেখেন কিনা? প্রথম সলিউশন হচ্ছে আমাকে আসলে দেখতে হবে যে আমার এত ইউনিভার্সিটির দরকার আছে কিনা। মার্কেটে যদি আমার অত পরিমাণ চাকরি বা কর্মসংস্থান নাই থাকে, তাহলে আমি সমানে হলো গণহারে আপনার স্নাতক ডিগ্রি দিয়ে দিচ্ছি, সেটার তো লেবার মার্কেটে কোনো রিটার্ন নাই, কারণ সেই ধরনের চাকরি নাই। থাকলেও সেগুলো দেখা যায় এমন বেতন বা স্যালারির জব যেগুলো আসলে আপনার অতটা রিটার্নস টু স্কেল হিসেবে ইকুয়াল না। মানে আমি অনেক পড়ালেখা করে যদি ভালো বেতনই না পাই, তাহলে আমার পড়ালেখার পিছনে ইনভেস্টমেন্টটা তো আসলে রিটার্ন আসলো না। তো সেটাতে মনোযোগ দিয়ে আমাদের অ্যাসেস করতে হবে যে ইউনিভার্সিটি এত দরকার আছে কি না, সেগুলো কমানো দরকার। স্ট্রেট ফরওয়ার্ড আমি বলছি, যেগুলো কমাতে হবে, এবং কারিগরি শিক্ষাটাকে পপুলার করতে হবে। অর্থাৎ আমাদের যে জায়গায় সুযোগ আছে, যে এসি ঠিক করা, গাড়ি ঠিক করা, মোটর মেকানিক, রেফ্রিজারেটর, ইলেকট্রিশিয়ান, মোবাইল মেকানিক, এইখানে কেন আমাদের ছেলে মেয়েরা পড়বে না? কেন আমরা সেই ব্রিটিশ আমলের মাইন্ডসেটে থাকবো যে না, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি হলো, যেখানে ইউরোপেই এই কনসেপ্টগুলো এখন নাই, উন্নত দেশেই এই কনসেপ্টগুলো নাই। মানুষ কিন্তু ভোকেশনাল ট্রেনিং, কারিগরি শিক্ষাকে অনেক গুরুত্ব দিচ্ছে। নেদারল্যান্ড, সুইজারল্যান্ড, জার্মানিতে যান, দেখবেন ওই ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংগুলোর রেট হাই জব মার্কেটে। কারণ আপনার একটা স্নাতক বা স্নাতকোত্তর ইঞ্জিনিয়ারিং তখনই লাগবে যখন আপনি খুব হাই এন্ড ইঞ্জিনিয়ারিং জব করবেন। কথার কথা, আপনি অনেক অনেক বিবিএ ডিগ্রি দিয়ে ভরায় ফেলবেন দেশ, কিন্তু সেই পরিমাণ প্রাইভেট সেক্টরে জব কোথায়? নাই তো। তার থেকে বরং ওই ছেলেমেয়েরা যদি ইলেকট্রিশিয়ান হতে পারে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতে পারে ফর টাইলস ফিটিং, প্লাম্বিং, এইটার কিন্তু দেশে একটা চাহিদা আছে, এবং ওই জব মার্কেটে কিন্তু এটা এন্ট্রি পসিবল। 1, 2 হলো আমাকে দেখতে হবে যে দিন শেষে এই যে পড়ালেখা করানো হচ্ছে, একটা খুব পপুলার কথা আছে, সভা সমিতি সেমিনারে বলা হয় স্কিলস মিসম্যাচ। যে এমপ্লয়ার যা চায়, অর্থাৎ চাকরি যে দিবে, সে যেই স্কিল বা দক্ষতা চায়, আমরা যা পড়ালেখা করি দক্ষতাগুলো ঠিক একই রকম না। আমরা অন্য জিনিসপত্র শিখি হয়তো ক্লাসে, যেগুলো একটু বেশি বুকিশ বা থিওরিটিক্যাল, অর্থাৎ ইন্ডাস্ট্রিতে এগুলো হয়তো অত কাজে দেয় না। এখানে কাজ করার সুযোগ আছে, এবং এখানে কাজ করার সুযোগের ক্ষেত্রে দুইটাই কিন্তু রিজন। একটা সাজেশন দেওয়া হয় যে বিশ্ববিদ্যালয়ের কারিকুলামকে ইন্ডাস্ট্রি ওয়াইজ ভিত্তিক করতে হবে, যাতে ইন্ডাস্ট্রিকে রিফ্লেক্ট করানো যায় পড়ালেখার কারিকুলাম। আরেকটা হলো এমপ্লয়াররা যখনই বলে, যে মালিকপক্ষ বা যারা হলো এন্টারপ্রেনার, তারা যখন বলে যে আমি ঠিক সেই স্কিল পাচ্ছি না যেটা আমার দরকার, তো তাদের ক্ষেত্রেও আমার প্রশ্ন হচ্ছে যে তারা কি আসলে বিশ্ববিদ্যালয়গুলোতে যে এই ইন্টারফেয়ার বা পার্টনারশিপটা করছেন কিনা, যে না আমার এক্স কোম্পানিতে, কথার কথা, আমার 50 জন ইঞ্জিনিয়ার দরকার,
তো আমার ওই 50 জন ইঞ্জিনিয়ার আমি কয়েকটা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির সাথে পার্টনারশিপ করছি কিনা, যে তারা বের হওয়ার আগেই আমার এখানে 3 মাস ইন্টার্নশিপ করবে। 3 মাস ইন্টার্নশিপ করার পর ওদেরকে দেখে যারা ভালো করবে তাদেরকে আমি ইমিডিয়েটলি জব প্রপোজ করব। তো ওইটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট। সো এটা প্রাইভেট সেক্টর থেকেও ওই মোটিভেশনটা থাকতে হবে, আর বিশ্ববিদ্যালয়কে এঙ্গেজ করার মোটিভেশন থাকতে হবে। বিশ্ববিদ্যালয়গুলো খালি বলতে পারবে না যে আমরা তোমাদের পড়ালেখা করায় ডিগ্রি দিয়ে ছেড়ে দিলাম, নাও রেস্ট ইজ আপ টু ইউ, ইট ডাজন্ট ওয়ার্ক। আর গভর্নমেন্টের রোলটা হলো এখানে যে প্রাইভেট সেক্টর যারা এই পার্টনারশিপগুলো করবে, বিশ্ববিদ্যালয় যারা এই পার্টনারশিপগুলো করবে, তাদেরকে ইনসেন্টিভ দেওয়া, তাদেরকে বিভিন্ন ধরনের প্রণোদনা, ট্যাক্স বা সাবসিডি এগুলা দিয়ে এই ডিজাইনটাকে একটা সাস্টেনেবল ডিজাইন হিসেবে তৈরি করা। তো এই দুটা হতে পারে আমার কাছে মনে হয়েছে ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশনটা এখানে Exactly. জরুরি এখন। অ্যাবসলিউটলি। এবং এই কোলাবোরেশন ততদিন হবে না যতদিন পর্যন্ত গভর্নমেন্ট এখানে ইন্টারফেয়ার করবে না, বিকজ এগেইন দ্য রিজন ইজ অনেক অনেক লেবার সাপ্লাই। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। কিছুদিন আগে একটা খুব বড় বাংলাদেশের নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, সব থেকে বড়, নাম উভয় বলবো না, তাদের 20টা পজিশনে ওপেনিং হয়েছে যে তারা 20টা পজিশনে লোক নিবে, 20 জন। তো এখানে অ্যাপ্লাই করেছে 40,000 এবং তারা সবাই কেপেবল এবং কোয়ালিফাইড, এবং রিটেন পরীক্ষায় ডাক পেয়েছে 250 জন। তা আপনি চিন্তা করেন যে একটা দেশের যখন 20, এবং এটা এন্ট্রি লেভেল একটা পজিশন, অর্থাৎ একদম শুরুর দিকের জব। তো এই ধরনের জবে যদি 40,000 অ্যাপ্লাই করে 20টা পজিশনে, তাহলে আসলে আমরা কোন ধরনের লেবার মার্কেটে আছি? সো জব তৈরি করতে হবে, এবং একটা ইজি ওয়ে হলো ইন্টার্নশিপ করা। আমি শেষ একটা এক্সাম্পল দিই। আমাদের 51টা মিনিস্ট্রি বা গভর্নমেন্ট ডিভিশন আছে সব মিলে। তা আপনি যদি গভর্নমেন্টই ডিসাইড করে আজকে, প্ল্যানিং কমিশন, ইআরডি, ফাইন্যান্স ডিভিশন, কমার্স মিনিস্ট্রি, যে আমরা এই 51টা ডিভিশন এবং মিনিস্ট্রিতে আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর 5 জন করে ইন্টার্ন নিব, তাহলে কত? 200 জন ইন্টার্ন। 200 জন ইন্টার্ন বিশ্ববিদ্যালয় শেষ বছর থেকে প্রত্যেক 3 মাস পর যদি 200 জন করে মিনিস্ট্রিগুলো নেয়, বছরে কতজন ইন্টার্নশিপ করার সুযোগ পায়? 800 জন। এবং 5 বছরে কিন্তু এই নাম্বারটা অনেক বড়, এবং এইটার থেকেই কিন্তু একটা বড় গ্রুপ দেশের এই টাইপের সেক্টরগুলোর জন্য তৈরি হবে। আপনি কিন্তু এমপ্লয়মেন্টও জেনারেট করছেন, একটা ট্রেনিংও দিচ্ছেন, অন জব ট্রেনিং, তার পর কিছু রিসোর্স তৈরি করছেন ভবিষ্যতের জন্য। তো এটা কিন্তু খুব কঠিন কিছু না। মিনিস্ট্রিগুলোর এই ক্যাপাসিটি থাকা উচিত। আমি নিজে অনেক রিসার্চের কাজ করে আমি নিজে জানি যে মিনিস্ট্রিগুলোতে যদি 5 জন করে ইন্টার্ন 3 মাস করে দেওয়া যায়, দেয়ার আর মেনি ওয়ার্কস দ্যাট দে ক্যান ডু। আরেকটা বিষয় যেটা হয় যে আমাদের তো আসলে একটা বড় অংশের শ্রমিক আসলে দেশের বাইরে কাজের জন্য চলে যায়, জি। কিন্তু এরাও আসলে বড় প্রবলেম যেটা ফেস করে, এদের প্রপার কোনো ট্রেনিং নাই, কোনো কিছু হয় না। এটা নিয়ে আসলে আপনি আপনার মতামতটা কি? এটা নিয়ে মতামত হচ্ছে খুব সংক্ষেপে 3টা। একটা হচ্ছে, দেখেন, মানে আমি যখন অ্যাজ এ কান্ট্রি, আমি যখন অনেক বছর ধরে কোনো কিছুতে তেমন এফোর্ট না দিয়ে সুবিধা পাচ্ছি, আমার একটা প্রবণতা হয়ে যায় এফোর্ট না দেওয়ার। অর্থাৎ আমার যে ভাই বোনরা যে অনেক কষ্ট করে কাজ করে এবং বেতন পায় না, সৌদি আরব, মিডল ইস্টে টর্চার হয়, নিপীড়ন হয়, হ্যাঁ, এবং অনেক কম টাকায় কাজ করে, এবং বছরের পর বছর না দেখে আত্মীয় স্বজন পড়ে থাকে, টাকা পাঠায় যেটা দিয়ে বাসায় ফ্যামিলি চলে, হ্যাঁ। তো এইটাকে আমরা রেমিটেন্স পাই অনেক বড়, গভর্নমেন্ট, এবং এই রেমিটেন্সটা কিন্তু একটা বড় ফ্যাক্টর বাংলাদেশে রেডিমেড গার্মেন্টসের পরেই। তো এটা যখন আমি পাচ্ছি, তা আমার হলো প্রবণতা কমে যায় যে এখানে নতুন এফোর্ট দেওয়া। এখানে একটা বড় সমস্যা, এটাকে নতুন করে দেখতে হবে। আমি যে রেমিটেন্স পাচ্ছি, আমি যে এটার থেকে আরও 5 গুণ বেশি পেতে পারি কিছু ইনভেস্ট করলে, ল্যাঙ্গুয়েজ শিখালে, স্কিল শিখালে, এবং লো লেভেল অকুপেশনগুলোকে বাদ দিয়ে একটু হাই লেভেল অকুপেশনগুলো টার্গেট করা, নার্সিং, ডক্টরস, ইঞ্জিনিয়ার্স। আমি বলছি না লো লেভেল অকুপেশন যাবে না, হ্যাঁ। একটা এক্সাম্পল দিলে বুঝবেন যে ল্যাঙ্গুয়েজ কীভাবে কাজ করে। আমি যখন সৌদি আরবে যাই ওমরা পালনের জন্য নিজের ব্যক্তিগত কাজে, তখন আমি নানান মানুষের সাথে কথা বলেছি। যেহেতু আমি গবেষণা ব্যাকগ্রাউন্ড, আমি এই সুযোগটা নেই। তো কথা বলে আমি জানতে পারলাম যে কয়েকটা এজেন্সির লোকের সাথে কথা বললাম, ডেভেলপমেন্ট প্র্যাকটিশনার এবং ওয়ার্কারদের সাথেও কথা বললাম। বাসায় গৃহকর্মীর কাজ, একই কাজে বাংলাদেশি একজন মানুষ ওখানে যে আর্ন করে 800 থেকে 900 রিয়াল মাসে সৌদি। একই কাজ ভিয়েতনাম এবং ফিলিপিনের একজন আর্ন করে 2500 থেকে 3000 রিয়াল, সেম কাজ। পার্থক্যটা কোথায়? ভিয়েতনাম এবং ফিলিপিনের যে ভদ্র মহিলা বা ভদ্রলোক, তাকে ভালো মতো কিছু বেসিক ইংরেজি এবং বেসিক আরবি শিখায় ওখানে পাঠানো হয়। সো সে ওখানে যে কমিউনিকেশনটা ভালো করতে পারে, কাজ কিন্তু সেম। তো এই জায়গায় আমরা প্রায় দেখেন একটা ওয়ার্কার বা শ্রমিকের কাছ থেকে প্রায় ডাবল ট্রিপল দি অ্যামাউন্ট রেমিটেন্সের সুযোগ কিন্তু লুজ করছি। সো ওইখানে তাদেরকে সফট স্কিল, ল্যাঙ্গুয়েজ, এগুলো আরেকটা মন মানসিকতার পরিবর্তন আনতে হবে। আমাদের চেষ্টা করতে হবে, উই নিড টু সেন্ড ইঞ্জিনিয়ার্স ইন জার্মানি, we need to send engineers in US, in Australia, we need to send doctors and nurses in Australia and Japan.
সো ওইটা যদি আমরা চিন্তা ভাবনায় আনতে না পারি, এই সারা জীবনই আমাদের এই ক্রাইসিসটা থাকবে মাইগ্রেন্ট ওয়ার্কারদের। বাংলাদেশ আসলে শ্রমের বাজারে শ্রমিকদের যে অধিকার বা শ্রমিকদের জন্য যে আইনগুলো রয়েছে সেগুলো বাস্তবায়নকে আসলে কতটুকু দেখ? আমি কিন্তু লেবার রিফর্ম কমিশনের সাথে খুব সরাসরি জড়িত ছিলাম ইন্টারিম গভর্নমেন্টের ILO রেন্ট থেকে, এবং পরবর্তীতে লেবার রিফর্ম কমিশনের লেবার রিফর্ম ট্র্যাকারটাও সেন্টার ফর পলিসি ডায়ালগে তৈরি করার ক্ষেত্রে আমি একজন মুখ্য অর্থনীতিবিদ হিসেবে কাজ করছি। তো আমার অভিজ্ঞতা বলে দেখেন, মানে আইন তো ততক্ষণ পর্যন্ত আইন যতক্ষণ এতে ইমপ্লিমেন্টেশন ভালো হবে। আমাদের কাগজে কলমে আইনগুলো সব ঠিক আছে, কিন্তু আমাকে কিন্তু দেখতে হবে যে ওইটার প্রয়োগ এবং অ্যাক্সেস আমার সব শ্রমিকরা পাচ্ছে কি না। একটা লেবার অ্যামেন্ডমেন্ট হয়েছে যেখানে অনেক কিছুই খুব ভালোভাবে অ্যাড্রেস করা হয়েছে, কিন্তু এখন দুইটা জিনিস দেখতে হবে। একটা দেখতে হবে শ্রমিকরা এটা কতটুকু অ্যাক্সেস করতে পারছে, এটার আগে দেখতে হবে শ্রমিকরা এটার ব্যাপারে কতটুকু জানে। আমাদের দেশে প্রবলেমটা হইল কি, আমি যখন রোগী আমি জানিই না আমার রোগটা কী। তো শ্রমিকদেরকে এটা জানানোর ব্যাপারে ম্যাস আর কি কনসেন্ট্রেশন করতে হবে গভর্নমেন্ট এবং অন্যান্য পার্টনারদের। এক, দুই হলো এমন কিছু করা যাবে না যেটাতে আবার এমপ্লয়াররা খুব কোণঠাসা হয়ে যাবে, এটাও কিন্তু বোঝার ব্যাপার আছে। আমাদের দেশে একটা এই প্রবণতাও আছে যে আমরা সব কিছুর উপরে যে সবসময় প্রাইভেট সেক্টর এবং এমপ্লয়ারদেরকে দোষী করে দেই, কারণ ওটা ইজি ক্যাচ। হ্যাঁ, তো তাদের ব্যবসাকে ঠিক রেখে, তাদের প্রোডাকশন এবং উৎপাদনকে ঠিক রেখে চাকরির পরিমাণ যাতে খুব কমে না যায়, সেটাকে ঠিক রেখে যতটুকু আমার শ্রম আইন শ্রম অধিকার এস্টাবলিশ করা যায়, একটা গুড ব্যালেন্স করতে হবে। নারীদের আসলে মানে বেশ অংশগ্রহণ বাড়ছে বিভিন্ন সেক্টরগুলোতে, দেশেও বলি বা দেশের বাইরে বিভিন্ন সেক্টরগুলোতে, বাট অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আসলে পুরুষদের থেকে তারা অনেকাংশে আসলে অবহেলিত হচ্ছে। আমরা স্যালারির দিক থেকে বলি, তার ইনকামের দিক থেকে বলি। তো এই বিষয়টা নিয়ে আসলে আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছিলাম। এটা একটু মানে এটা ঠিক ইকোনমিক কজের থেকে এটা সামাজিক কজটা এখানে বেশি জরুরি আমাদের দেশে। টু বি ভেরি অনেস্ট, আমাদের দেশে লেবার ফোর্স পার্টিসিপেশন যদি দেখেন, ফিমেল লেবার ফোর্স পার্টিসিপেশন এখনও কিন্তু ওই 24 থেকে 25%, অর্থাৎ 1/4 দেশের নারীরা যারা কিনা কর্মক্ষম বয়সের পরিধিতে পড়ে, অর্থাৎ ওই 15 থেকে 65, এই বয়সের অধিকাংশ 1/3 অফ দেম, 1/3 হলো যে চাকরি বাকরি খোঁজে বা জব মার্কেট বা লেবার মার্কেটে আছে, এমপ্লয়েড যে তা কিন্তু না। তারা চাকরির কোনো বা বাকি 3 অংশই কিন্তু 4 ভাগের এরা নাই কোথাও, অর্থাৎ এদের পার্টিসিপেশনই কম মহিলাদের আমাদের দেশে। সো পার্টিসিপেশন বাড়ানো, আবার আপনি যেটা বললেন যে যেই জবগুলো আছে সেগুলো লো স্কিল জব, লো পেইড জব। সো এইগুলার ক্ষেত্রে সবথেকে বড় ইম্পর্টেন্ট উদ্যোগটা হলো যে এমপ্লয়ারদেরকে ইনসেন্টিভ দেওয়া। আমি একটা ফ্যাক্টরি ওনার হই, আমাকে যদি সরকার থেকে ইনসেন্টিভটা নিয়মটা দিয়ে দেয় যে না, আমি যদি সিনিয়র ম্যানেজমেন্টে X% অফ ফিমেল ওয়ার্কার বা এমপ্লয়ি রাখি, আমি যদি টোটাল এমপ্লয়মেন্টের আমার কোম্পানিতে যদি 100 জন থাকে, হ্যাঁ, ফ্রম সিনিয়র টু একদম লো লেভেল স্কিলের মধ্যে 100 জনের মধ্যে আমি যদি বলে দেই যে না 40 জন ফিমেল থাকতেই হবে, বা 40 জন থাকতেই হবে বলা কঠিন, যে 40 জন থাকলে আমি ইনসেন্টিভ দিব, তখন কিন্তু এগুলো ইমপ্রুভ হবে। মহিলা বা মেয়েরা যারা পড়ালেখা করে মার্কেটে রেডি আছে, তারা যদি 5-6 বছর চাকরি না করে, এমনিতেই তারা কিন্তু চাকরির বাজারে আর সহজে ঢুকতে পারবে না। সো এই ট্রেন মিস হওয়ার আগে আমাদেরকে এগুলো অ্যাড্রেস করতে হবে। আর লাস্ট একটা পয়েন্ট আমার কাছে এটাও মনে হয় যে, টু বি অনেস্ট, যে অনেক সময় মানে নারীরা যারা নিজেরাই পড়ালেখা করছে, আমার একটা নিজের রিসার্চেও এসেছে যে বাংলাদেশের মেয়েদের ক্ষেত্রে লেবার ফোর্স সার্ভে ডেটা নিলে দেখা যাবে তারা যত এডুকেটেড হয় তত তারা চাকরির বাজারে কম যায়। অর্থাৎ লাইকলিহুড অফ এমপ্লয়মেন্ট ফর ফিমেল, দ্য মোর দে এডুকেটেড দ্য লেস দে গেট জবস। তো এটার তো একটা বড় কনসিকুয়েন্স হলো যে তাহলে যে এত স্নাতকোত্তর ডিগ্রি মেয়েরা নিচ্ছে আমাদের দেশে, সেখানে কিন্তু আমরা অনেক ভালো করেছি, যে পড়ালেখায় কিন্তু মেয়েদের অ্যাক্সেস এবং অ্যাচিভমেন্ট অনেক হাই, কিন্তু এটা যদি লেবার মার্কেটে কোনো ট্রান্সফরমেশন না হয়, তাহলে তো ওই যে সরকারের যে কস্ট ইনভেস্টমেন্ট, প্রাইমারি এডুকেশন ফ্রি করা, হায়ার সেকেন্ডারি ফ্রি করা, ইউনিভার্সিটি ফ্রি করা, কলেজ লেভেল ফ্রি করে দেওয়ার জন্য মেয়েদের জন্য, তাহলে তো এটা রিটার্ন পাবো না আমরা তাদেরকে যদি আমরা শ্রমবাজারে আনতে না পারি। তো ওইটা নিয়েও তো আসলে সরকারের ভাবার সময় আসছে যে কিভাবে আসলে এগুলো অ্যাড্রেস করতে হবে। বাংলাদেশে একটা বড় সমস্যা যেটা হয়, মালিক এবং শ্রমিকের মধ্যে একটা আস্থার সংকট থেকেই যায়। এটা থাকবেই, এইটা আসলে দূর করার কোনো ওয়ে? এটা কখনোই পুরোপুরি দূর হবে না, টু বি অনেস্ট, কারণ দুইটা পার্টি হইল কাউন্টার পার্টস। হ্যাঁ,
এটাকে কমায় আনার সুযোগ আছে এক। আর দুই হলো এখানে দূর হওয়া টাফ, কিন্তু এটার মধ্যে একটা মেকানিজম তৈরি করার সুযোগ আছে যেটা অ্যাকাউন্টেবিলিটি। হ্যাঁ, এইটার জন্য সব থেকে ইম্পর্ট্যান্ট হলো যে মালিক এবং শ্রমিকরা নিয়মিত আলোচনায় বসতে হবে। এবং আমরা অনেক সময় দেখি যে অনেক বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা ফ্যাক্টরিগুলোতে এই প্র্যাকটিসগুলো কিন্তু আছে অলরেডি, যে তারা যে কোনো ডিসিশন বা পলিসি চেঞ্জ শ্রমিকদের সাথে বসে একসাথে ডিসকাশন করে নেয়। এবং একটা জিনিস আমাদের করতে হবে যে ট্রেড ইউনিয়ন যেটা হলো যেই ইউনিটগুলো, ট্রেড ইউনিয়ন বা ওয়ার্কার্স অর্গানাইজেশন, এদের ইফেক্টিভনেসের একটা ঘাটতি আছে আমাদের দেশে। কারণ এনারা মানে কাজ করছেন, কিন্তু যখন মালিকদের সাথে এক টেবিলে বসে বার্গেন করতে হয়, ওই জায়গায় একটা এফিসিয়েন্সিতে বড় গ্যাপ থাকে, যেখানে মালিক পক্ষ অনেক ডকুমেন্ট, প্রমাণ, নতুন টেকনোলজি, বড় বড় উকিল হায়ার করে বসে, সেখানে শ্রমিক সংস্থাগুলো ওই জায়গায় আসলে ঠিকভাবে পেরে ওঠে না। এবং ওইখানে তাদের ক্যাপাসিটি ডেভেলপমেন্টেরও যেমন একটা সুযোগ আছে, তেমনি তাদের নিজেদের ইন্টারনাল মেকানিজমও তাদের ঠিক করতে হবে। আমি লাস্ট একটা এক্সাম্পল দিব যে ইট ক্যান নট বি দ্য কেস যে বাংলাদেশে 10টা ট্রেড ইউনিয়ন সংস্থা বা 20টা ট্রেড ইউনিয়ন সংস্থা তারা মিলে সব কিছু ডিসিশন নেয়। প্র্যাকটিসটা কিন্তু অনেকটা ওই রকম। হ্যাঁ, যেই বেসিক ট্রেড ইউনিয়ন আছে, অর্থাৎ যারা আসলেই লোকাল লেভেলে শ্রমিকদের সাথে কাজ করে, তারা ডিসিশন মেকিংয়ে খুব কম ইনভলভ থাকে। ডিসিশন মেকিংয়ে ট্রেড ইউনিয়ন থেকে ইনভলভ থাকে হলো যারা অনেক অনেক সিনিয়র লিডার এবং যারা বড় ফেডারেশনকে রিপ্রেজেন্ট করে। সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি একদম যারা তৃণমূলে তাদের কোনো রকম রিপ্রেজেন্টেশনকে নিশ্চিত করতে না পারি, ওই বার্গেইন যখন আমি করব, কালেকটিভ বার্গেনিং, সোশ্যাল ডায়ালগ বা যেই মেকানিজমই বলি মালিকের সাথে, সবসময় এটা মালিকের পক্ষে স্ট্রঙ্গার থাকবে। যারা আসলে ইকোনমিক্স নিয়ে পড়ছে এবং পরবর্তীতে লেবার ইকোনমিক্স নিয়ে আসলে হায়ার স্টেজে যেতে চায় বা আইএলও বা এরকম যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আছে এগুলোতে কাজ করতে চায়, তাদের জন্য সংক্ষেপে আপনার পরামর্শটা কি? সংক্ষেপে পরামর্শ হলো, আমি অনেক ইয়াং মানুষজনের সাথেও কানেক্টেড, যারা পড়ালেখা করছে বা মাত্র চাকরিতে ঢুকেছে। তা আমি সবাইকে দুইটা কথা বলি। একটা হলো, মানে আগে এগুলো বিশ্বাস করতাম না, কিন্তু এখন লাইফের একটা পর্যায়ে এসে আসলে মনে হয় যে না, প্যাশন যেদিকে আছে সেটা আগে বুঝতে পারাটা জরুরি। আমাদের বুঝতে সময় লাগে এবং অনেক সময় আমরা বুঝি না। অনেক সময় এমন সময় বুঝি, বাই দ্যাট টাইম ইটস টু লেট। সো চেষ্টা করতে হবে যে আমার প্যাশনটা কোন দিকে। অর্থনীতিতেও পড়লে অনেক দিকে অর্থনীতির শাখা প্রশাখা আছে, তো আমার প্যাশনটা কোন দিকে, এইটা আমাকে চাকরি বাকরি করতে করতে আমাকে প্রথম 2-3-4 বছরে বুঝে যেতে হবে। এক। দুই হলো, এখনকার জেনারেশনে তো ইনফরমেশন বম্বার্ডিং বলে না, যে আমাকে আমার ভিশনটা ন্যারো করতে হবে। একটা সার্টেন টাইমের পর আই হ্যাভ টু ডিসাইড যে আমি কি 5-7টা টপিকের এক্সপার্ট হয়ে কোনো কিছুই ভালো করে না জেনে আগাইতে চাই, তাকে আমি 1টা বা 2টা টপিকের বাইরে আস্তে আস্তে অন্যান্য জিনিস আমি আমার রেডারে নিব না। তো যখন আমি ওই জায়গায় যাব যে আচ্ছা, আজকে 6-7 বছর হয়েছে চাকরি করেছি, লেবার ইকোনমিক্স পড়েছি, লেবার নিয়ে কাজ করছি, আমার অ্যাম্বিশনটাই এটা নিয়ে কাজ করা, আমি একটু ট্রেড নিয়ে কি হচ্ছে বা একটুখানি ব্যাংকিং পলিসি, ফাইন্যান্সিয়াল ইকোনমিতে কি হচ্ছে, এগুলো আমি একটু এখন ফিল্টার আউট করব। এগুলো এখন আমি খুব একটা ফোকাস দিব না, আমি আমার টেরিটরি নিয়েই বেশি ফোকাস দিব। তাহলে একটা স্কিলে ইউ স্টার্ট বিকামিং এ মাস্টার। অনেক ধন্যবাদ আপনাকে ভাই এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাঙ্কস আ লট, আপনাকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম মোহাম্মদ অভি হোসেনের সঙ্গে, যিনি শ্রম অর্থনীতি নিয়ে কাজ করছেন, এবং তার কাছ থেকে আমরা আসলে শ্রম অর্থনীতি, বাংলাদেশের শ্রম বাজার, আন্তর্জাতিক বাজারের অবস্থা জানলাম। একই সঙ্গে যারা আসলে এই বিষয়ে হায়ার স্টেজে যেতে চায় তাদের জন্য আসলে কী কী সুযোগ রয়েছে সেটা নিয়ে তিনি বললেন। সামনের পর্বগুলোতে এরকম আরও ব্যক্তিত্বদের আমরা আপনাদের সামনে হাজির করব। ততদিন পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।